তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি লিমিটলেস মুভিটা। আর নামের মতো মুভিটা ঠিক একই রকম একটা মুভি। ধরুন আপনি যদি এমন একটা ওষুধ পেয়ে যান, যেই ওষুধটা খাওয়ার পরে আপনার ব্রেন লিমিটলেসলি কাজ করবে, মানে আপনি আপনার ব্রেনের 100% ইউজ করতে পারবেন, আপনি হয়ে যাবেন আইনস্টাইনের চেয়েও বেশি বুদ্ধিমান, তাহলে ব্যাপারটা কেমন হবে? সেই সমস্ত ব্যাপারটাই দেখবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি এমন একটা ঘরের সিন যেখানে দুইটা ডেড বডি পড়েছিল। আর তখন সেই ঘরের দরজার ওই পাশ থেকে কেউ একজন দরজার মধ্যে জোরে জোরে পেটাচ্ছিল। আর তখনই বাইরে আমরা দেখতে পারি অ্যাডি নামের একটা ছেলেকে, যে কিনা তার ঘরের ব্যালকনির সামনে এসে একেবারে ছাদের কোনায় দাঁড়িয়েছিল। মানে দেখে মনে হচ্ছিল সে হয়তোবা সুইসাইড করার জন্য নিচে লাফ দিবে। তবে তখনই অ্যাডি তার পাশের ঘর থেকে দুইটা গুলি শব্দ শুনতে পারে। আর এরপরই সেই লোকটা অ্যাডির রুমের সামনে এসে তার দরজার মধ্যে জোরে জোরে পেটানো শুরু করে। আর তখনই সেখান থেকে আমরা ব্যাক করি অ্যাডির লাইফের 1 বছর পেছনে। আমরা দেখতে পারি যে কেন আজকে অ্যাডি এই পর্যায়ে দাঁড়িয়ে আছে। আসলে সেই সময় সে সবার কাছে নিজেকে একজন রাইটার বলে পরিচয় দিত, আর সারাদিন বিভিন্ন বারে বারে ঘুরে ঘুরে মটটত খেয়ে বেড়াতো। তবে যখন সে বাসায় এসে তার নোবেল লেখা ট্রাই করত, তখন আমাদের রাইটার সাহেব একটা লাইন পর্যন্ত লিখতে পারতো না, পুরো নোবেল তো দূরেরই কথা। আর এই জন্য প্রচণ্ড মাথা গরম করে সে আবারও বারে চলে যায়, আবারও গিয়ে মদ খাওয়া শুরু করে। এখন যখন পরদিন সকালবেলা সে প্রচণ্ড আপসেট হয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে, তখনই তার দেখা হয় তার পুরনো ওয়াইফ ম্যালেসিয়ার ভাই ভার্ননের সাথে। এখানে কিছুক্ষণ কথাবার্তা বলার পরে ভার্নন ফাইনালি তাকে রাজি করিয়ে ফেলে তার সঙ্গে মিলে মদ খাওয়ার জন্য। আর যখন তারা দুজন বারে গিয়ে কথাবার্তা বলা শুরু করে, তখন তার সমস্ত গল্পটা শোনার পরে ভার্নন তাকে বলে যে আমি চাইলে তোমার নোবেল লিখতে তোমাকে সাহায্য করতে পারি। আর এরপর সে তাকে খুবই দামি একটা ড্রাগ দেখায়। আসলে এই ড্রাগটা এতটাই পাওয়ারফুল একটা ড্রাগ যে যদি কেউ এই ড্রাগটা একবার খেয়ে ফেলে, তাহলে তার মাইন্ড লিমিটলেস হয়ে যাবে, মানে সে তার ব্রেনের 100% ইউজ করতে পারবে। তবে আমরা দেখতে পারি কোনোভাবেই অ্যাডি এটা বিশ্বাস করতে চাইছিল না। আর এই জন্য ভার্নন তাকে একটা স্যাম্পল সহ তার একটা ভিজিটিং কার্ড দিয়ে সেখান থেকে চলে যায়। তো এখান থেকে বাইরে বেরিয়ে যখন অ্যাডি তার বাসার দিকে যাওয়া শুরু করে, তখন তার মাথায় বারবার করে ভার্ননের সেই কথাটাই ঘুরছিল যে যদি কেউ একবার এই ড্রাগটা নিয়ে নেয়, তাহলে তার মাইন্ড লিমিটলেস হয়ে যাবে, আর সে তার ব্রেনের 100% ইউজ করতে পারবে। সে সমস্ত কাজগুলো খুবই সহজেই কমপ্লিট করতে পারবে। যদিও অ্যাডি এখনও এগুলোকে একেবারেই বিশ্বাস করতে চাইছিল না, তবে সে এটাকে খেয়ে টেস্ট করার সিদ্ধান্ত নেয়। এই জন্য সে এটাকে খেয়েও ফেলে আর তার বিল্ডিংয়ের উপরে ওঠা শুরু করে। তবে যতক্ষণে সে তার রুম পর্যন্ত গিয়ে পৌঁছাতো, তার আগেই তার দেখা হয়ে যায় তার বাড়ির মালিকের সাথে। আর বাড়ির মালিক এই মহিলা ছিল প্রচণ্ড বজ্জাত একটা মহিলা, যে কিনা অ্যাডিকে একেবারে সহ্যই করতে পারতো না। এই জন্য যখনই সে অ্যাডিকে দেখতে পারে, তখন তার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায় আর সে অ্যাডির সঙ্গে চিল্লাচিল্লি করা শুরু করে। তবে এই সমস্ত ব্যাপারগুলোর মাঝখানেও অ্যাডি সেই ড্রাগটা সম্পর্কেই চিন্তাভাবনা করছিল। আর তখনই ড্রাগ তার কাজ করা শুরু করে দেয়। আমরা দেখতে পারি অ্যাডির সমস্ত ব্যাপারগুলো কেমন জানি আওলা জ্বলা মনে হচ্ছিল। সে সমস্ত ছোট থেকে ছোট জিনিসগুলোকেও খুবই ভালো করে ফোকাস করতে পারছিল। সে সেই সমস্ত কথাগুলোকেও খুব ভালো করে মনে করতে পারছিল, যেগুলো কোনো না কোনো সময় সে শুনেছিল, হয়তোবা সেই সময় সে বেখেয়াল ছিল। আমরা দেখতে পারি সে তার বাড়ির মালিকের সঙ্গে তার পড়ালেখা নিয়ে কথাবার্তা বলা শুরু করে, আর নানান সেই কথাবার্তা বলা শুরু করে যেগুলো কোনো না কোনো সময় সে তাকে বলেছিল। আর এখানে সেই মেয়েটার অ্যাসে লিখতেও তাকে সাহায্য করে। আর এগুলো দেখার পরে এই মেয়েটা তার উপর একটু বেশি অ্যাট্রাক্ট হয়ে যায়, আর তারা খুব কাছেই চলে আসে। তো সেখান থেকে যখন সে তার রুমের মধ্যে ব্যাক করে, তখন সে দেখতে পারে তার রুমের অবস্থা প্রচণ্ড বাজে হয়ে আছে, মানে রুমের মধ্যে ময়লা আবর্জনা দিয়ে ভর্তি করা। এই জন্য ফাইনালি সে এগুলোকে পরিষ্কার করার সিদ্ধান্ত নেয়, আর খুব সহজেই সে এগুলোকে পরিষ্কারও করে ফেলে। এখন সেই মেডিসিনটা তার ব্রেনটা পুরো শার্প করে দিয়েছে, আর এখন সে খুব ভালো করেই জানে যে তাকে কি করতে হবে আর কিভাবে করতে হবে। এই জন্য সে খুব জলদি গিয়ে তার নোবেল লেখা শুরু করে, আর সারাটা রাত ধরে সে খুব সহজেই নোবেলটাকে কমপ্লিট করে ফেলে। এখন পরদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সে এটা খুব ক্লিয়ারলি জানতো যে সেই মেডিসিনের প্রভাবটা তার উপর থেকে চলে গিয়েছে। এই জন্য সে যেই নোবেলটা লিখেছিল, সেই নোবেলটার কিছু পৃষ্ঠা নিয়ে একটা পাবলিশারের কাছে চলে আসে। আর এই পাবলিশারকে কোনো রকমে সে কনভিন্স করে ফেলে এইটার জন্য, যাতে করে সে অন্তত এটাকে পড়ে একবার চেক করে। তারপরে যতক্ষণে সে সেখান থেকে বাসায় ব্যাক করে, ততক্ষণে পাবলিশার তাকে 3টা মেসেজ অলরেডি দিয়ে দিয়েছে। আর বাসায় গিয়েই সে এইগুলো দেখতে পারে। আর যখন সে মেসেজগুলোকে শুনে, তখন সে বুঝতে পারে পাবলিশার তার লেখাটা অনেক পছন্দ করেছে, আর সে তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে আছে, আর সে তার বইটাকে এখন ছাপাতেও চায়। এখন এগুলোর জন্য সে এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে সেই ড্রাগের ইফেক্টের জন্যই সে এগুলো করতে পেরেছে। যদি সে রেগুলারলি ড্রাগটা নেওয়া শুরু করে, তাহলে হয়তোবা একটা সময় সে খুব ভালো একজন রাইটার হয়ে উঠবে, আর তার টাকা পয়সার কোনো কমতি থাকবে না। এই জন্য সে আবারও নোবেল লেখার আগেই দৌড়ে চলে যায় ভার্ননের কাছে, কারণ তার থেকে ড্রাগটা তার যে কোনো মূল্যে নিতে হবে। ভার্নন তাকে দেখার পরেই বুঝতে পারে যে সে কেন এখানে এসেছে। তবে সে তাকে ড্রাগগুলো দেওয়ার আগে কয়েকটা কন্ডিশন দিয়ে দেয়, আর সে তার কিছু ছোটোখাটো কাজও তাকে দিয়ে করিয়ে নিতে চায়। তবে এরপরে যখন সেই ছোটোখাটো কাজগুলো করে আবারও ব্যাক করে, তখন সে দেখতে পারে ভার্ননের দরজাটা খোলা অবস্থায় আছে, আর সে সোফার মধ্যে খুবই আরামসে বসে আছে।
তবে যখন সে তার কাছে যায় তখন সে পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পারে ভার্ননের লাশটা এখানে বসে আছে। আসলে ভার্ননকে কেউ একজন খুন করে এখান থেকে চলে গিয়েছে। এটা দেখার পরে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এই জন্য সে দ্রুত পুলিশকে কল দিয়ে খবরটা জানিয়ে দেয়। তবে তখনই তার আবার মনে পড়ে যে হয়তোবা ভার্ননের মার্ডারটা সেই ড্রাগগুলোর জন্যই হয়েছে। এই জন্য সে তাড়াহুড়ো করে সেই ড্রাগগুলোকে খোঁজা শুরু করে। আর অনেকক্ষণ খোঁজার পরে ফাইনালি সে এখানে ড্রাগগুলো পেয়ে যায়। তবে সাথে সে কিছু টাকা আর একটা কালো ডায়েরিও পেয়ে যায়। তবে যখনই সে এগুলো নিয়ে চলে যাওয়ার ট্রাই করছিল তখন এখানে পুলিশ চলে আসে আর পুলিশ তাকেই সন্দেহ করে তাকেই জিজ্ঞাসাবাদ করা শুরু করে। এখানে ডিটেকটিভ কোনোভাবেই অ্যাডির কোনো কথা বিশ্বাস করতে চাইছিল না। তবে তবুও সে অ্যাডিকে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেয়। আর যখন অ্যাডি পুলিশ স্টেশন থেকে বাইরে আসে তখন সে বুঝতে পারে যে কেউ একজন তাকে ফলো করছে। তবে এটাকে কেয়ার না করে সে তার বাসায় চলে আসে আর সেই ড্রাগগুলো থেকে আরও একটা ড্রাগ খেয়ে সেইটাকে তার উপরে অ্যাপ্লাই করার সিদ্ধান্ত নেয়। আর এইবার যখন তার ব্রেন শার্প হয়ে যায় তখন সে ফাইনালি সিদ্ধান্ত নেয় এই ড্রাগগুলোর সাহায্যে সে তার লাইফস্টাইলটা পুরোপুরি বদলে ফেলবে। আমরা দেখতে পারি সে প্রথমেই গিয়ে একটা সুন্দর হেয়ার কাট দেয়। এরপরে 3 দিনের মধ্যেই সে পিয়ানো বাজানো শিখে ফেলে। আর তাছাড়া অনেকগুলো ভাষাও সে আয়ত্তায় নিয়ে আসে। আর এই ভাষাগুলোকে সে মেয়ে পটানোর কাজে ইউজ করতো। আমরা দেখতে পারি সে নোবেল লিখে কমপ্লিট করে ফেলে আর সেটা নিয়ে পাবলিশারকে দিয়েও দেয়। আর পাবলিশার এতে করে খুবই হ্যাপি ছিল। তাছাড়া এখন তার ব্রেনের সাহায্যে সে বড় বড় পোকার গেমগুলো খুব সহজেই উইন করে ফেলছিল। আর তাছাড়া তার সাথে যারা কথাবার্তা বলতো তারা খুবই মুগ্ধ হয়ে যেত, কারণ তার কথাবার্তা বলার স্টাইলই অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছিল। এই জন্য তার অনেক বড়লোক বন্ধুও হয়ে যায়, যাদের মধ্যে একটা ফ্রেন্ড তো তাকে একটা জবের অফার দেয়। তবে আমরা দেখতে পারি যেহেতু সে ওষুধ খেয়ে এই কাজগুলো করছে, এই জন্য অ্যাডি খুব ভালো করেই জানতো যে জব করে সে এগুলোকে ইমপ্রুভ করতে পারবে না। এই জন্য সে চিন্তা করে যে লেখালেখির পাশাপাশিও সে অন্য কিছুতেই ব্রেনটা ইউজ করবে। এই জন্য যখন সে বাসায় এসে ট্রেডিং সম্পর্কে জানা শুরু করে তখন ঘাটাঘাটি করার পরে সে ফাইনালি বুঝতে পারে যে সে যেই কাজটা করতে যাচ্ছে সেটার জন্য তার আরও অনেক টাকার দরকার, যতগুলো টাকা তার কাছে এখন নেই। এই জন্য সে পরদিন সকালবেলায় গিয়ে লোন শার্কের সাথে মিট করে আর তাকে খুব সহজেই সে কনভিন্স করে ফেলে তাকে $1,00,000 দেওয়ার জন্য। এরপরে সেই লোকটা ফাইনালি টাকা দেওয়ার জন্য তাকে একটা পার্কে ডাকে আর এখানে টাকাটা দেওয়ার আগে সে তাকে একটা ওয়ার্নিংও দিয়ে দেয়। সে বলে যে যদি টাইম মতো আমি আমার টাকা ফেরত না পাই তাহলে তোমার জানো শেষ হয়ে যাবে। এরপরে খুব সহজেই সে একটা ফাইন্যান্স কোম্পানিতে জব নিয়ে নেয়। তবে এখানে কাজকর্ম বাদ দিয়ে সে শুধুমাত্র ট্রেডিংয়ের নাম্বারগুলোই দেখত আর সে বারবার করে এইটাই চিন্তা করত যে কিভাবে টাকাগুলোকে দ্বিগুণ করা যায়, সেই উপায়টাই খুঁজে বের করার ট্রাই করত। তবে এখানের একটা বস যখন এই ব্যাপারটা দেখতে পারে তখন সে তার সঙ্গে একটা মিটিং করার সিদ্ধান্ত নেয়। আর রাতের বেলায় যখন সে লেন্ডি নামের একটা মেয়ের সঙ্গে ডেটে যায় তখন সে এই সম্পর্কে তাকেও সমস্ত ব্যাপারগুলো বলে দেয়। আর যখন সে ইটালিয়ান ভাষায় খাবারের অর্ডার দেয় তখন এটা শোনার পরে লেন্ডি তার উপরে আরও ইমপ্রেস হয়ে যায়। আর পরদিন সকালবেলা সে এসে আবারও তার সঙ্গে মিট করে। এখানে তারা দুজন খুবই ক্লোজ হয়ে যায় আর তাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক বিল্ড আপও হয়ে যায়। আমরা দেখতে পারি অ্যাডি আস্তে আস্তে করে দিন দিন অনেক বেশি পপুলার হয়ে যাচ্ছিল আর সে অনেক টাকা পয়সাও ইনকাম করা শুরু করছিল। তবে বারবার করেই তার একটা সন্দেহ হতো যে প্রত্যেক দিন কেউ না কেউ তাকে পেছন থেকে ফলো করছে অথবা অন্য পাশ থেকে ফলো করছে। আর যখন সেই দিন রাতের বেলায় সে লেন্ডির সাথে তার রুমের মধ্যে ছিল তখন সে অদ্ভুত কিছু একটা ফিল করতে পারছিল। তবে চারপাশে চেক করার পরেও সে কিছুই বুঝতে পারছিল না যে হচ্ছেটা কি। তো এরপর পরদিন সকালবেলা অ্যাডি তার বসের সঙ্গে মিলে কাল নামের একটা লোকের সঙ্গে মিটিং করতে যায়। আর এখানে সে তার কথাবার্তার মাধ্যমে যেই কোনো ওয়েতে কালকে ইমপ্রেস করার ট্রাই করে। আর যখন সেখান থেকে তারা বাসার দিকে ব্যাক করছিল তখন গাড়ির মধ্যে কাল তাকে কিছু ফাইল দিয়ে দেয় আর এগুলো সম্পর্কে তার মতামত জানতে চায়। তবে যখন গাড়িটা তার বাসার সামনে এসে স্টপ হয় তখন অ্যাডি তাকে এমন কিছু পরামর্শ দেয় যেগুলোর জন্য কাল খুবই হ্যাপি হয়ে যায় আর তার সঙ্গে আবারও মিট করার সিদ্ধান্ত নেয়। তবে যেহেতু ওষুধের জন্য অ্যাডির মধ্যে এখনও উত্তেজনা ছিল, মানে তার ঘুম আসছিল না, এই জন্য সে বাসায় না গিয়ে বাইরে আরও কিছু সময় থাকার সিদ্ধান্ত নেয়। তবে যখন সে রাস্তা দিয়ে হাঁটছিল তখনই সে অদ্ভুত রকম কিছু একটা ফিল করা শুরু করে। এই জন্য সে দৌড়ানো শুরু করে। আমরা দেখতে পারি দৌড়াতে সে একটা বারের মধ্যে চলে আসে। এখানে মদ খাওয়ার পরে সে একটা মেয়ের সঙ্গে ফুর্তি করা শুরু করে। তবে একটু পরেই সে হোটেলে অন্য একটা মেয়ে নিয়ে চলে আসে। আর যখন এই সমস্ত কাজগুলো হচ্ছিল তখন পুরোটা সময় ধরে তার মনে হচ্ছিল যে কেউ না কেউ তাকে ফলো করছে। আর এই জন্য এর থেকে বাঁচার জন্য সে কিছু মানুষের সঙ্গে মারামারি পর্যন্ত করা শুরু করে। আর তখন অ্যাডি বুঝতে পারে যে টিভির মধ্যে ফাইটিং দেখতে দেখতে সে কখন যে ফাইটিং শিখে ফেলেছে এটা সে নিজেও জানে না। আর এরপর সেখান থেকে দৌড়াতে সে একটা ছাদে চলে আসে। আর এই ছাদে এসে ফাইনালি সে অনুভব করতে পারে যে বিগত 18টা ঘন্টা সে কি করেছে তার কিছুই তার মনে নেই। এরপরে পরদিন সকালবেলা যখন অ্যাডি ঘুম থেকে উঠে তখন তার নিজেকে খুবই ইউজলেস ফিল হচ্ছিল। এই জন্য সে সিদ্ধান্ত নেয় আজকে সে আর এই ওষুধটা খাবে না। তবে এরপরে যখন সে কালের দেয়া সেই ফাইলগুলোকে চেক করা শুরু করে তখন সে কিছুই বুঝতে পারছিল না, তার মাথাটা পুরোপুরি হ্যাং হয়ে গিয়েছিল। তবে তবুও সে ওষুধটা না খাওয়ারই সিদ্ধান্ত নেয়। আর এরপর সে কালের সঙ্গে মিট করতে চলে যায় ওষুধটা না খেয়েই। আর এখানে যখন কাল বারবার করে তাকে নানান রকমের কোয়েশ্চেন করছিল তখন অ্যাডির ফোকাস ছিল শুধুমাত্র টিভির উপরে।
আসলে টিভিতে একটা নিউজ দেখানো হচ্ছিল, অ্যাডি সেটাই দেখছিল, যেখানে বলা হচ্ছিল যে একটা মেয়েকে হোটেল রুমের মধ্যে কেমন নির্মমভাবে মারা হয়েছে। এটা শোনার পরেই অ্যাডির কিছু একটা মনে পড়ে যায়, এই জন্য সে মিটিংটাকে মাঝখানেই স্টপ করে দিয়ে সেখান থেকে দৌড়ে তার বাসায় ব্যাক করে। আর বাসায় আসার সঙ্গে সঙ্গেই তার এক্স ওয়াইফ মালয়েশিয়া তাকে কল দেয় আর সেদিন রাতেই তার সঙ্গে মিট করার জন্য বলে। আর তখনই তার মাথায় আসে তার ভাই বেরননের সেই কালো ডায়েরিটা সম্পর্কে। এই জন্য সে সেই ডায়েরিটা নিয়ে যখন সেখানে চেক করে তখন সেখানে অনেকগুলো নাম্বার পেয়ে যায়। আর এই নাম্বারগুলোতে যখন সে এক এক করে কল দেওয়া শুরু করে তখন সে জানতে পারে এই ডায়েরির মধ্যে যতগুলো নাম্বার আছে তাদের মধ্যে বেশিরভাগই হয়তোবা মারা গিয়েছে, আর নয়তোবা তারা খুবই জঘন্য রোগে ভুগছে। তবে যখন সে ডায়েরির শেষ নাম্বারটায় কানেক্ট করে তখন সে দেখতে পারে এই নাম্বারটা হচ্ছে সেই লোকটার, যেই লোকটা কিনা এতদিন ধরে তাকে ফলো করছিল, আর এখনও সেই লোকটা তার পেছনের বেঞ্চেই বসেছিল। আর যখন অ্যাডি এটা বুঝতে পারে তখন সে সেখান থেকে দৌড়ে চলে আসে, তবে সেই লোকটাও তাকে ফলো করা শুরু করে। আর একেবারে শেষ মুহূর্তে অ্যাডি একটা ট্যাক্সির মধ্যে উঠে কোনো রকমে নিজের জীবনটা বাঁচায়। আর এখান থেকে সে যখন গিয়ে মালেসার সাথে মিট করে তখন মালেসাও তাকে বলে যে এই ড্রাগটা সেও একটা সময় ইউজ করতো, তবে এটার জন্য সে মরতে কোনো রকমে বেঁচে গিয়েছে। যদিও সে জানতো যে অ্যাডিও এই ড্রাগটা ইউজ করে, এই জন্য সে অ্যাডিকে এখানে ডেকেছে একটু ওয়ার্নিং দিয়ে দেওয়ার জন্য। সে তাকে সাবধান থাকার জন্য বলে আর এই ড্রাগটা থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য বলে। এখান থেকে বাসার দিকে ব্যাক করার সময় অ্যাডির অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়। তবে যখন সে এই অবস্থায় সামনে যাওয়ার ট্রাই করছিল তখন লোন শার্ক অলরেডি রাস্তায় তার জন্য ওয়েট করছিল। আর যখন সে তাকে থ্রেটমেট করে তখন অ্যাডি তার টাকাটা দেওয়ার জন্য ব্যাংকের মধ্যে যায় টাকা উইথড্র করার জন্য। আর যখনই সে এটা করছিল তখন অ্যাডির পকেটে পাওয়া এই ড্রাগটা এই লোকটা ইঞ্জেকশনের মাধ্যমে নিজের শরীরের মধ্যে নিয়ে নেয়। আর যখন অ্যাডি টাকাটা নিয়ে বাইরে বেরিয়ে আসে তখন সে বলে যে এটা তো আমি নিয়ে নিয়েছি, তবে আমি তো খুব বেশি একটা কিছু ফিল করতে পারছি না, কোনো স্পেশাল ফিলিং তো আমার হচ্ছে না। এখন লোন শার্কের টাকাগুলো দেওয়ার পরে অ্যাডি সোজা চলে আসে ল্যান্ডির অফিসের মধ্যে, আর এখানে এসেই সে সোজা নিচে পড়ে যায়। আর এখানে ল্যান্ডি যখন তাকে জিজ্ঞেস করে কি হয়েছে তখন অ্যাডি তাকে সমস্ত ব্যাপারটা বলে দেয় আর তার বাসায় গিয়ে দ্রুত সেই ড্রাগগুলো আনার জন্য বলে। এখন অ্যাডিকে বাঁচানোর জন্য ল্যান্ডি তার বাসায় গিয়ে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরে ফাইনালি সেই ড্রাগগুলো পেয়ে তো যায়, তবে সে দেখতে পারে একটা লোক তাকে অনেকক্ষণ ধরে ফলো করছে। আর যখন তার ট্যাক্সিটা একটা জ্যামের মধ্যে আটকা পড়ে যায় তখন সেই লোকটা খুবই দ্রুত তার গাড়ির দিকে আসা শুরু করে। আর যখন ল্যান্ডি এটা অ্যাডিকে বলে তখন অ্যাডি তাকে দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বলে। আর যখনই ল্যান্ডি গাড়ি থেকে বাইরে বেরিয়ে চলে আসে তখন সেই লোকটা দৌড়ে তাকে ধরার ট্রাই করে, এই জন্য ল্যান্ডিও দৌড়ে পালানোর ট্রাই করে। ল্যান্ডি দৌড়াতে একটা পার্কে গিয়ে দুইটা লোকের কাছে সাহায্য চায়, তবে যখন সেই দুইটা লোক তাকে সেভ করার জন্য সেই লোকটাকে হুমকি দেয় তখন সেই লোকটা এসে দুইটা লোককে চাকু দিয়ে সেখানেই মেরে ফেলে। এটা দেখার পরে ল্যান্ডি আরও বেশি ভয় পেয়ে যায়, এই জন্য সে আবারও দৌড়ানো শুরু করে। দৌড়াতে সে একটা সেফ প্লেসে এসে কোনো রকমে নিজেকে হাইড করে আবারও অ্যাডিকে কল দেয়। এখন সমস্ত ব্যাপারগুলো শোনার পরে অ্যাডি ল্যান্ডিকে এখান থেকে একটা মেডিসিন খাওয়ার জন্য বলে। আর যখনই ল্যান্ডি একটা মেডিসিন খায় তখনই এটার প্রভাব সে অনুভব করতে পারে, সে বুঝতে পারে যে চারপাশটা কেমন যেন হয়ে গেছে। এই জন্য সে সেখান থেকে আবারও দৌড়ে পালিয়ে যাওয়া শুরু করে। আর এখন সে এটা খুব ক্লিয়ারলি জানে যে তাকে কি করতে হবে আর এই লোকটা থেকে নিজেকে কিভাবে সেভ করতে হবে। এরপরে আমরা দেখতে পারি সে চলে আসে তার অফিসে একেবারে অ্যাডির সামনে, আর একেবারে শেষ মুহূর্তে অ্যাডির মুখের মধ্যে সেই ওষুধটাকে ঢুকিয়ে দিয়ে কোনো রকমে অ্যাডিকে বাঁচিয়ে নেয়। এখন আমরা দেখতে পারি অ্যাডি রেগুলারলি যেহেতু এই ওষুধটা খাচ্ছে এই জন্য লিমিটেড ওষুধ তার কাছে থাকার জন্য এটা আস্তে আস্তে করে শেষ হয়ে যাচ্ছিল। এই জন্য সে গিয়ে একটা কেমিস্টের সঙ্গে মিট করে। যদিও এই কেমিস্টটাকে সিউরিটি দিতে পারছিল না যে এই ওষুধটা পরবর্তীতে বানানো যাবে কিনা, মানে হুবাহু এটার মতো হবে কিনা, তবে অ্যাডি তাকে $2 মিলিয়ন লোভ দেখায়। সে বলে যে যদি তুমি 6 মাসের মধ্যে এই ওষুধটার ডুপ্লিকেট কপি বানাতে পারো তাহলে তুমি $2 মিলিয়ন পাবে। এরপরে যখন একদিন অ্যাডি একটা হোটেলে খাবার দাবার খাচ্ছিল তখনই একটা ডিটেকটিভ তার সঙ্গে মিট করতে আসে। আর এই ডিটেকটিভ তাকে ক্লিয়ারলি বলে দেয় যে আমাদের সন্দেহ হচ্ছে তুমি সেই হোটেল থেকেই পালিয়েছিলে যেই হোটেলে একটা মহিলার মৃত্যু হয়েছিল। আর এটা শোনার সঙ্গে সঙ্গে অ্যাডির মাথাটা হ্যাং হয়ে যায়, সে দৌড়ে চলে যায় একটা লয়ারের কাছে আর দেশের সবচেয়ে ভালো লয়ারকে তার কেসের জন্য সে হায়ার করে। আর এরপরে যখন সে কালের সঙ্গে একটা বিশাল বড় মিটিংয়ের মধ্যে ছিল তখন সে দেখতে পারে সামনের পার্টির একটা বৃদ্ধ লোক প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে গিয়েছিল, এই জন্য তারা আজকে ডেলটা সিগনেচার না করে কালকে সিগনেচার করার সিদ্ধান্ত নেয়। এরপরে যখন অ্যাডি তার বাসায় ব্যাক করে তখন সে দেখতে পারে তার ঘরের অবস্থা খুবই বাজে হয়ে আছে, মানে চারপাশে ময়লা আবর্জনা, চারপাশে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। এই জন্য সে বিশাল বড় একটা ঘর কিনে ফেলে, যেই ঘরটাই আমরা গল্পের শুরুতে দেখতে পেয়েছিলাম। এরপরে যখন সকালবেলা অ্যাডি রাস্তা দিয়ে হাঁটছিল তখন তার আবারও দেখা হয়ে যায় লোন শার্কের সাথে, যে কিনা এখন পুরোপুরি নিজেকে বদলে নিয়েছে। আসলে সে নিজেও অনেক টাকা কামিয়ে নিয়েছে আর এখন সে তার কাছ থেকে ওষুধের আরও অনেকগুলো কপি চায়। আর যদি সে এটা দিতে রাজি না হয় তাহলে সেই মৃত্যুর কেসটা সম্পর্কে সে গিয়ে কালকে বলে দেবে আর কাল তার সাথে সমস্ত ডিলগুলোকে ক্যান্সেল করে নেবে। এই জন্য অ্যাডি আর কখনোই টাকা ইনকাম করতে পারবে না। এরপরে পরদিন সকালবেলা যেহেতু অ্যাডি আর কালের সঙ্গে সেই লোকটা একটা ডিল সিগনেচার করবে এই জন্য তাদের আসার কথা ছিল, এই জন্য অ্যাডি আর কাল এখানে খুবই আগ্রহ নিয়ে বসেছিল
তবে একটু পরেই তার ওয়াইফ এসে তাদেরকে খবর দেয় যে যেহেতু তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে, এই জন্য কোনোভাবেই আজকে আর সেখানে আসতে পারবে না, কয়েকদিন পরেই এই ডিলটা সিগনেচার করা হবে, আর নয়তোবা আমাদের কাছে আর কোনো অপশন নেই। এই জন্য যখন ফাইনালি কার্ল আর অ্যাডি তাকে নিচে গাড়ি পর্যন্ত দিয়ে আসার জন্য আসে, তখন অ্যাডি এই ব্যাপারটা দেখতে পারে যে যেই লোকটা এতদিন পর্যন্ত তাকে ফলো করছিল, সেই লোকটা আসলে সেই লোকটার জন্য কাজ করে যাদের সঙ্গে তার ডিল হবে। আর এইটা দেখার পরে সে এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে সেই লোকটা অসুস্থ হয়েছে ড্রাগের জন্য। সে যেহেতু এতদিন ড্রাগ নিয়ে বারবার করে নিজেকে বুস্ট আপ করছিল, এই জন্য এখন ড্রাগ না পাওয়ার জন্য তার শরীর আস্তে আস্তে করে ড্যামেজ হয়ে যাচ্ছে, যেই জন্য সে চলাফেরা পর্যন্ত করতে পারছে না। এই জন্য সে দ্রুত সেখান থেকে তার বাসায় ব্যাক করে। আর বাসায় এসে যখন সে একটু রেস্ট নিচ্ছিল, তখনই সে শুনতে পারে তার দরজায় কেউ জোরে জোরে পেটাচ্ছে। আর সিসি ক্যামেরায় সে দেখতে পারে যে লোন শার্ক কয়েকটা লোকজন নিয়ে তার দরজায় এসেছে তাকে পেটানোর জন্য আর সেই ড্রাগগুলো নেওয়ার জন্য। এই জন্য অ্যাডি সুইসাইড করার জন্য তার ব্যালকনির উপরে উঠে যায়। আর যখনই সে লাফ দেওয়ার ট্রাই করছিল, তখনই তার মনে পড়ে যে শেষ মেডিসিনটা সে কোথায় রেখেছিল। এই জন্য সে দৌড়ে যায় সেই মেডিসিনটা নেওয়ার জন্য। তবে যতক্ষণই সে মেডিসিনটা বের করে, ততক্ষণই লোন শার্ক তার লোকজন নিয়ে দরজাটা ভেঙে মধ্যে চলে আসে। আর এই জন্য তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। আর এই হাতাহাতির মধ্যে শেষ ওষুধটা মাটিতেই পড়ে যায়। এখন সেই গুন্ডাগুলো অ্যাডিকে ধরে ফেলে। আর এরপরে লোন শার্ক তাকে বলে যে তুমি যেই ড্রাগটা দিয়েছিলে সেটাকে আমি একবারে হজম করিনি, সেটাকে আমি অল্প অল্প করে ড্রাগের সাহায্যে আমার রক্তের সাথে নিতাম, যেই জন্য আমি অনেক বেশি দিন একটা মেডিসিন ইউজ করতে পেরেছিলাম। আর এরপর সে তার সমস্ত লোকজনকে চারপাশে সার্চ করতে বলে, তার ঘরের মধ্যে কয়টা ওষুধ আছে সেগুলোকে খুঁজে বের করার জন্য বলে। আর এরপরে যখন লোন শার্কের লোকজন এখানে সমস্ত জায়গা সার্চ করা শুরু করে দিয়েছিল, এখানে লকারগুলোকে কাটা শুরু করে দিয়েছিল, তখন সুযোগ পেয়ে অ্যাডি লোন শার্কের উপরে আক্রমণ করে দেয়। আর তাকে ছুরি দিয়ে মারার পরে সে তার একটু রক্তও খেয়ে ফেলে, যাতে করে সেই মেডিসিনের কিছুটা প্রভাব তার মধ্যেও চলে আসে। আর যখনই তার ব্রেন কাজ করা শুরু করে, তখন সে ক্লিয়ারলি বুঝতে পারে সেই লোকদের উপরে কিভাবে অ্যাটাক করতে হবে আর তাদেরকে কিভাবে মারতে হবে। তো এরপরে গল্প চলে আসে 1 বছর সামনে। এখন আমরা দেখতে পারি অ্যাডির বইটা বাজারে 6 লাভ হয়ে আছে। অ্যাডি হয়ে গিয়েছে মিলিনিয়র, আর এখন সে নির্বাচন করার প্রস্তুতিও নিচ্ছে। আসলে আমরা জানতে পারি যেই কেমিস্টকে সে $2 মিলিয়ন অফার দিয়েছিল এই মেডিসিনটাকে আবারও নতুন করে বানানোর জন্য, সেই কেমিস্ট ফাইনালি এমন একটা ওয়ে বের করে ফেলেছে যেই ওয়েতে এই মেডিসিনটার কোনো সাইড ইফেক্টও থাকবে না। আর তাছাড়া যেই বেনিফিটগুলো পাওয়া যেত, সেই বেনিফিটগুলো পুরোপুরি পাওয়া যাবে। আর এই জন্য ফাইনালি সেগুলোর ইউজ করে এখন অ্যাডি এত বড় হয়ে গেছে। আর এখন সে ইলেকশন করারও সিদ্ধান্ত নিয়েছে। আর এমনই একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান যে কখনো মেডিসিন খেয়ে নিজের শরীরের মধ্যে বা ব্রেনের মধ্যে পরিবর্তন আনার ট্রাই আপনি করেছেন কিনা, আর করলেও সেটার কি সাইড ইফেক্ট আপনার উপরে পড়েছিল। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।